ঘটনা। প্ল্যানচেট একটা এতটাই প্রয়োজনীয় জিনিস, আবার এতটাই সাংঘাতিক জিনিস। আজকে প্রয়োজনীয় জিনিসের কথাটা বলবো না, সাংঘাতিক জিনিসের কথাটা বলবো, আর সামনের দিন কতটা প্রয়োজন একটা প্ল্যানচেটের সেই কথাটা বলবো। তো এটা 1986-87 এই টাইমটার ঘটনা। আপনারা জানেন দার্জিলিংয়ে একটা প্রখ্যাত কনভেন্ট স্কুল আছে। তো সেখানে মানে বাচ্চারা পড়াশোনা করতে যায় এবং সেইখানে অনেক ভৌতিক অভিজ্ঞতা হয়। একটা এলাকা আছে, কোনো নাম আমি বলছি না। তো এই স্কুলটার একটা অভিজ্ঞতা আমি বলবো। ওই স্কুলে ক্লাস 9-এর 4 জন বন্ধু, তারা সবাই হচ্ছে কলকাতার বাসিন্দা। তো তারা ওখানে পড়াশোনা করতে গেছিল। পড়াশোনা করতে যাওয়ার পর আমি কারোর নাম এখানে বলছি না, কারোর নাম বলবো না, মানে কোনো নাম করেও বলবো না এখানে। তো এই যে 4 জন বন্ধু খুব ক্লোজ, মানে তাদের ঘর ছিল পাশাপাশি এবং তারা একসাথে, মানে তারা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমানো পর্যন্ত এই 4 জন বন্ধু সবসময় একসাথে থাকতো এবং তারা ছিল হস্টেল স্কলার। মানে হস্টেলে থেকেই ওখানে পড়াশোনাটা করতে হয়, লোকালে থাকার সেরকম কোনো জায়গা নেই, ছিল না, তখন তো ছিলই না। তো এই সময় ওখানে যখন তারা পড়াশোনা করতো 4 জনই খুব ব্রিলিয়ান্ট ছিল। তো এই 4 জন বন্ধুর মাঝখানে যখন পড়াশোনা মানে করছে, এরা ক্লাস 6 থেকে একসাথে 4 জন মানে বন্ধু, আরও ছোটো ক্লাস থেকে পড়াশোনা করছে, কিন্তু 4 জন ক্লাস 6 থেকে একদম ভীষণ বন্ধু। মানে একজনের যদি জ্বর হয় তো 3 জন মিলে তার সেবা করতে বসে যায়। একজনকে যদি খেতে না যায় মানে কোনো দিন ডাইনিংয়ে, তো আর 3 জনও খেতে যায় না, এতটাই ক্লোজ। মানে এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। এরা ওই স্কুলটায় যেহেতু সবসময় একটা ঘোস্ট ফিলিংস হয়, মানে হাঁটা চলা করলেও সন্ধ্যের পর থেকেই, বিশেষত দিনের বেলাতেও হয়, কিন্তু সন্ধ্যের পর থেকে বিশেষত যদি করিডর দিয়েও হাঁটা যায় মনে হয় পেছনে কেউ একটা হাঁটছে। বসে ধরুন গল্প করছে সবাই, হঠাৎ করে মনে হলো ঘরের পাশ দিয়ে কেউ একটা চলে গেল, গায়ের পাশ দিয়ে কেউ একটা চলে গেল, ঘাড়ের কাছে নিঃশ্বাস পড়লো, এগুলো খুব কমন ব্যাপার ওখানে। তো এগুলো জেনে বা এগুলো টলারেট করে যারা ওখানে পড়াশোনাটা করতে পারে, পড়াশোনায় অত্যন্ত ভালো জায়গা, তারা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। কিন্তু অনেকেই আছে যে এই ব্যাপারটা টলারেট করতে না পেরে ওখান থেকে চলে আসে। কিন্তু এই যে সোলগুলো ওখানে আছে, এই সোলগুলো কখনো কিন্তু নর্মালভাবে কারোর কোনো ক্ষতি করে না। আমি আবারও বলছি, নর্মালভাবে কারোর কোনো ক্ষতি করে না। কেউ যদি সেই সোলকে কোনো ডিস্টার্ব না করে তাহলে সেই সোলগুলো কোনো ক্ষতি করে না। আমি এই প্ল্যানচেটের গল্প বলার আগে মানে ছোট্ট ছোট্ট 2-1টা এক্সাম্পল বলছি। মানে একদিন ওরা বসে বসে রাত্রেবেলায় পড়ছে। ওরা কি করতো, অনেক সময় সেম রুমে চলে আসতো পড়াশোনা করার জন্য। তো পড়াশোনা করছে বসে বসে, হঠাৎ করে মনে হলো কি কেউ ঝুঁকে পড়ে ওর খাতাটা বা বইটা কেউ দেখছে। এটা পরিষ্কার বোঝা যেত, ঘাড়ের ওপর দিয়ে ঝুঁকে পড়ে কেউ একটা খাতা বা বই দেখছে, অথবা কোনো কিছু লিখছে, খাতায় একটা কোনো কিছু লিখছে। তখন মানে ওরা ফিল করতো, কেউ হয়তো ফিল করছে যে আরেকটা হাত এসে ওই লেখাটার ওপর, মানে একটা কোনো ওয়ার্ডের ওপরে আঙুল দিয়ে রয়েছে। মানে এবার কি একটা হাত যদি আঙুল দেয়, আমরা তো খাতার উপরে যখন লিখছি তখন একটা দিকে হাত মুভমেন্ট করতে পারবো, কিন্তু নর্মালি হাতটা তো মুভমেন্ট করতে পারবো না, দুপাশে মুভমেন্ট করতে পারবো না, একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। এরকম ছোট ছোট ঘটনা ওদের সাথে ঘটতো। এবং যখন ওরা রাত্রেবেলা ডিনার করে ফিরতো, মানে একটু সন্ধ্যে সন্ধ্যেতেই ডিনারটা হয়ে যেত, ডিনার করে ফিরতো এই 7টা 7:30, তখন
ওরা বুঝতে পারতো কেউ ওদের পেছন পেছন একদম রুম পর্যন্ত আসছে, কোনো কোনো দিন তো রুমের মধ্যে সে ঢুকেও যেত, কিন্তু ওরা শুধু বুঝতেই পারতো, কাউকে কিন্তু দেখতে পারতো না। তো এই সময় ওদের ক্লাসে একটি নতুন স্টুডেন্ট এসে ভর্তি হয় এবং সে অসম্ভবভাবে এই প্রেত ব্যাপারটার সাথে ইন্টারেস্টেড ছিল এবং সে এর আগেও এই প্রেতদের নিয়ে একটু চর্চা করতো, মানে ছোটবেলায় একটু পাকা ছেলে মেয়ে হলে যেরকম হয় এর ছিল ঠিক তেমনি। আর এই যে প্রেত এনভায়রনমেন্ট পেয়ে সে যেন একেবারে আনন্দে মেতে উঠলো। সে কি করতো, সারাক্ষণ ওই সোলগুলোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করতো। মানে এই যে আমি বললাম না যে ঘাড়ের ওপর থেকে কেউ একটা উকি মেরে পড়লো, একটা মিনিট, হ্যালো, হ্যাঁ, তো এই যে বললাম না যে ঘাড়ের ওপর যে উকি মেরে পড়তো, ও কি করতো, ও তাকে এরকম করে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতো, কিন্তু ওটা তো কোনো জায়গা, মানে একটা ফাঁকা জায়গা, ওই ওই জায়গাটা তো কিছু নেই, মানে হলো স্পেস, তো ওর হাত সরে যেত, কিন্তু বোঝা যেত সোল ডিস্টার্ব হচ্ছে, দেখা যেত ঘরের মধ্যে কোনো একটা অসুবিধে তৈরি হচ্ছে। তো এইগুলো করতো, মানে ওকে যদি সোল ডিস্টার্ব করতো, ও সেই সোলকে ডিস্টার্ব করার চেষ্টা করতো। এরকম একটা সময় ওর সাথে ওই 4টি স্টুডেন্টের খুব ভালো বন্ধুত্ব হওয়া শুরু করলো, কারণ ও সবাইকে বলতো ও প্ল্যান সেট করতে পারে। আর ওই 4টে বন্ধু সবসময় চাইতো যে যে সোলগুলো বা যে সোলটা, কোনো সময় একাধিক সোলের উপস্থিতি ওরা বুঝতে পারতো, তো চাইতো যে তাদের সাথে একটুখানি যদি কথা বলা যায়, কেন তারা আসছে, কেন তারা, কি ব্যাপার, এইগুলো আর কি ওদেরও জানার আগ্রহ ছিল। যা হয় ছোটবেলায় একটা কৌতূহল তো কাজ করে। তো হ্যাঁ কেয়া, থ্যাংক ইউ, এসো, দেখো, আশা করি ভালো লাগবে। তো হ্যাঁ, যারা আসছেন লাইভে একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কে আসছেন। ওকে, কনিনিকা ঘোষ, হ্যাঁ, হ্যালো, থ্যাংক ইউ, লাইভে ওয়েলকাম। তো এই যে সোলগুলো এইভাবে ডিস্টার্ব হওয়া শুরু হলো, তো সেইটার জন্য ওই যে 4টে বন্ধু ছিল তারা ওকে বারণ করতো যে কেন ওদের তুই ডিস্টার্ব করছিস, মানে করিস না, এরকম ডিস্টার্ব করা ঠিক না। তো একদিন মানে ও রোজই ওদের বলতো, হ্যাঁ হ্যাঁ আমি তো প্ল্যান সেট করতেই পারি, আমি প্ল্যান সেট করবো, তাহলেই আমি বুঝতে পারবো যে ওরা আমাদের কাছে কি চায় এবং সেই মতনভাবে আমরা ওদের বন্ধু হয়ে উঠবো। এরকম বলতে 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 বলতে, আর দার্জিলিংয়ে মোটামুটি একটা লং টাইম খুব বৃষ্টি হয়, তো এবং বৃষ্টি মাঝে মাঝেই হয়। তো এখন যদিও বৃষ্টির পরিমাণ অনেক কমে গেছে দার্জিলিংয়ে, তবুও বৃষ্টি হয়, আর বৃষ্টি তো নর্মালি হতেই থাকে দার্জিলিংয়ে। তো এরকম একটা সময় পর পর 2-3 দিন বৃষ্টি হচ্ছে। তো একটা বৃষ্টির দিনে নতুন আসা যে স্টুডেন্টটি, সে বলল যে আমি আজকে প্ল্যান সেট করব, তো তোরা কে কে আমার সাথে থাকতে চাস বল, আমার 4 জনকে লাগবেই আর আমি নিজে থাকবো। তো ওরা বললো যে প্ল্যান সেট শুনে একটু ভয় পেলো, এবং কখনো তো হস্টেলের রুমে এরকম প্ল্যান সেটের পারমিশন দেওয়া হয় না, এবং ওরা পারমিশন পাবেও না, এবং পারমিশন চাইলে কোনো সময়ই প্ল্যান সেটের পারমিশন দেওয়া হবে না। ওরা ঠিক করলো যে একটা দিনকে ওই সময়টায় আর কি প্ল্যানটা ওরা পোস্টপোন করলো, করে ওরা ঠিক করলো যে এমন একটা দিনকে ঠিক করতে হবে যেদিন ওদের ফ্লোরটা একটু ফাঁকা ফাঁকা থাকবে। এইভাবে ওরা অলরেডি এরকম একটা স্কোপ পেয়ে গেল, এবং সেদিনটায় খুব পরিমাণে বৃষ্টি না থাকলেও আকাশ বেশ ক্লাউডি, ওয়েদার ভারী, এরকম একটা ওয়েদার, প্রায় শীতের শুরু শুরু এইরকম সময়ে ওরা একটা দিন এবার মানে ওরা সবাই প্রিপেয়ার্ড যে ওরা প্ল্যান সেট করবে।
তো ও বলছে যে এমন তো কিছু লাগে না, একটা ক্যান্ডেল লাগবে, একটা বোর্ড লাগবে এবং ওই পেন লাগবে, এরকম সব ছোটোখাটো জিনিস লাগবে, কোনো ব্যাপার না, কাউকে কিচ্ছু বলতে হবে না, সারাদিন খুব ফ্রিলি আনন্দে কাটাই, আমরা রাত্রি 9টা থেকে প্ল্যান সেট করতে বসবো, কিংবা হয় রাত্রি 9টায় বসবো, নাহলে রাত্রি 12টায় বসবো। তো যাই হোক, ওরা কেউ আর 12টা পর্যন্ত অপেক্ষা করতে রাজি হলো না। তো রাত্রি 9টার সময় ওরা প্ল্যান সেট করতে বসলো। তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে এসে ওরা প্ল্যান সেট করতে বসলো। সারা ঘর অন্ধকার, চারপাশে 4জন বসা, মাঝখানে একটা বোর্ড, এবং কোনো ফটো নেই, কিন্তু মানে কোনো ফটো নেই, কাকে ওরা ডাকছে সেটা ওরা জানে না, বাট এতটাই ডেসপারেটলি ওরা প্ল্যান সেট করতে বসলো। এবার ওই সেই নিয়ম ওরা যা জানতো, 4জন হাতের ওপর হাত রাখলো, একজনকে মিডিয়া করলো, এইভাবে ওরা ওদের সাধ্য মতন বুদ্ধি মতন যা যা আসলো করলো। শুধু ওই নতুন যে স্টুডেন্টটি, সে বললো যে তোরা কিন্তু কেউ ভয় পাবি না, যাই ঘটুক না কেন কেউ কখনো ভয় পাবি না, ভয় পেলে কিন্তু এটাতে অত্যন্ত ক্ষতি হতে পারে। এবার ওরা প্ল্যান সেট শুরু করলো, করার পরে আস্তে আস্তে সময় যাচ্ছে। এবার ওই ছেলেটি মানে ডাকছে, যে বলছে আর কি যে ওরা ওখানে একটু স্টুডেন্ট, যে মানে খুব স্টুডেন্টটি ম্যাথে খুব ভালো ছিল, তাকে ওরা প্ল্যানচেটের মিডিয়া করলো, বললো তুই তো ক্যালকুলেশনে খুব ভালো, তুই ক্যালকুলেট করে বুঝতে পারবি যে ওই সোল কখন আসছে। তো আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, প্ল্যানচেট মানে হলো পারলৌকিক জগতের দরজার সাথে লৌকিক জগতের দরজার ব্যবধান ঘুচিয়ে দেওয়া। অর্থাৎ মাঝখানে মনে করা হয় যে একটি দরজা আছে বা একটি স্তর আছে, যে পর্যন্ত মেনশন করা থাকে যে এই পর্যন্ত লৌকিক জগতের মানুষেরা চলাফেরা করতে পারবে, এবং তার ঠিক পরের স্তর থেকে পারলৌকিক জগতের লোকেরা চলাফেরা করতে পারবে, মানে সোলরা চলাফেরা করতে পারবে। এটা অ্যাকচুয়ালি রিসার্চ বলে যে ডিফারেন্ট ডাইমেনশন। এই ডিফারেন্ট ডাইমেনশনটা হচ্ছে ওই মেজারমেন্ট ডোরটা। তো যাই হোক, ওরা সে কোনো একজন সোলকে ডাকতে শুরু করলো এবং বলতে থাকলো যে যারা আমাদের এখানে আছো এবং আমাদের এখানে প্রতিদিন অস্তিত্ব তোমাদের আমরা টের পাই, এক্সিস্টেন্স উই ফিল, প্লিজ কাম, এরকম করে ওরা ডাকতে থাকলো। তো এরকম করে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টাও হয়তো চলে গেছে, একটা লং টাইম, কোনো রেসপন্স ওরা পেল না। তো ওরা মনে মনে ভাবছে যে না, এইভাবে হয়তো হয় না, ঠিক আছে তাহলে উঠে যেতে হবে। কিন্তু ওই যে স্টুডেন্ট যে আর কি প্ল্যানচেট করছে অ্যাকচুয়ালি, সে আর কি মানে ওদের ইনসিস্ট করছে, যে সে ওদেরকে প্রেশার করলো যে না, সোলকে আসতেই হবে, সে যদি রাত্রে 3টেও বাজে আমরা কেউ উঠবো না। এবার কিন্তু বাকি যে 4জন আছে তারা কিন্তু একটু ভয় পেয়ে গেল, এবং যে মানে মিডিয়া, তাকে কিন্তু একটু আলাদাভাবে বসতে হয়, মানে একটু ডিফারেন্সে বসতে হয়। তো ওরা ওকে বললো যে তুই ভয় পাবি না, তুই চুপচাপ বসে থাক, দেখ কিছু একটা হবে, তুইও মনে মনে ডাকতে থাক, মিডিয়াকেও ডাকতে হয় বলে তুইও মনে মনে ভালোভাবে ডাকতে থাক। তো এভাবে ডাকার পরে মানে দেখা গেল আরও হয়তো 30-40 মিনিট পরে, রুদ্রাণী ওয়েলকাম, কর্তারে লয়ে আসো। তো তারপরে বলল যে একটা জিনিস ওরা অনুভব করতে শুরু করলো, সারা, একেই তো ঠান্ডা, তার মধ্যে সারা ঘরটা যেন একদম মানে অসম্ভব, মানে 0 ডিগ্রিতে চলে গেল ঘরের টেম্পারেচারটা, এবং ঘরের মধ্যে একটা স্টাফি ফিলিংস হতে লাগলো। এইবার ওই যে ছেলেটি, ওই যে স্টুডেন্টটি, তো সে নড়ে চড়ে বসলো যে কি হচ্ছে আর কি। সে একটু ঘাবড়ে গেল, কারণ সে তো কতটা ক্যারি করতে পারে সে নিজেই জানে না, সেটা তার ফার্স্ট প্ল্যানচেট। সে বললো যে হু আর ইউ, কোনো রেসপন্স নেই, হু আর ইউ, কোনো রেসপন্স নেই। কিন্তু
ঘরের মধ্যে মোমবাতির শিখা কাঁপতে লাগলো। তো ও তাকে বলছে যে আই নো ইউ অ্যাপিয়ার হিয়ার, বাট টেল মি হু আর ইউ, প্লিজ টেল ইউর নেম। এই কথাটা জাস্ট ও বলেছে। এবার তখন দেখা গেল যে মিডিয়া ছিল, শেষ তার শরীর দুমড়ে মুচড়ে একটা মানে অসম্ভব যন্ত্রণা হলে যেরকম হয় সেরকম ভঙ্গি সে করছে। সেটা আর কি অবর্ণনীয়, অসহ্য, সারা শরীর কুকড়ে গেছে তার। সে যে চেয়ারটায় বসেছিল সেখান থেকে সে পড়ে গেল। এবার তখন এই যে এরা ভয় পেয়ে গেল, কিন্তু প্ল্যানচেটের সিট ছেড়ে ওঠা যায় না, ওরা জানতো। ওরা সেই কারণে তার কাছে রিকোয়েস্ট করলো যে তুমি যে এসেছো সে তুমি ফিরে যাও, আমরা তোমার কোনো মানে ক্ষতি করার জন্য তোমাকে ডাকিনি, কিন্তু তুমি ফিরে যাও। কিন্তু একবার যদি প্রেতলোকের দরজা খুলে যায়, সে ফিরবে কি ফিরবে না সেটা হয়তো আর ওই দুর্বল মানুষগুলোর ওপর নির্ভর করে না। এইবারের ঘটনাটাই হচ্ছে আসল এবং সাংঘাতিক। ওই যে মিডিয়া ছিল সে তো নিচে পড়েই গেল চেয়ার থেকে। প্লাস এইবার মনে হলো একটা কোনো ভীষণ শক্তি তাকে যেন মানে ঝড় হলে যেরকম হয় জিনিস এপাশ থেকে ওপাশ হয়ে যায়, ঠিক সেই রকম একটা কোনো শক্তি ওই স্টুডেন্টটিকে ঘরের মধ্যে একবার এপাশ আর একবার ওপাশ মানে পুরো গড়িয়ে দিচ্ছে। অন্য কোনো জায়গায় কিচ্ছু নেই, শুধু যে মিডিয়া, সে মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। এবার ওরা সিট ছেড়ে উঠতে পারছে না, ওরা বুঝতে পারছে যে এটা কোনো একটা মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসই হচ্ছে। ওরা তাকে বারবার শুধু রিকোয়েস্ট করতে লাগলো, প্লিজ গো ব্যাক, প্লিজ গো ব্যাক, প্লিজ গো অ্যাওয়ে, এই সমস্ত বলতে লাগলো ওরা। কিন্তু তখন আর ওদের কন্ট্রোলে কিছু নেই। সারা ঘর তছনছ হতে লাগলো। মেয়েটি এই স্টুডেন্টটি ওই ওই জায়গাটিতে গড়াগড়ি খেতে লাগলো। আর এখানে বাদবাকি যারা ছিল তারা সবাই ভয় পেয়ে এইবার আর থাকতে না পেরে, ওটা যন্ত্রণা না কি হচ্ছে বুঝতে না পেরে আর একটা মুখ দিয়ে গোগো আওয়াজ হতে লাগলো। ওরা তখন সিট ছেড়ে উঠে পড়তে বাধ্য হলো। বাধ্য হয়ে গিয়ে ওকে তখন ধরলো। ধরে গিয়ে দেখতে পেল যে ওর গা একদম হিম শীতল, ওর গায়ে কোনো টেম্পারেচারই নেই, এবং ওর মুখ দিয়ে ফেনা ফেনা উঠছে, এবং ও সেন্সলেস টাইপ, মানে ওকে কোনো মানে টাচ করলে কোনো রেসপন্স ও করছে না, কিন্তু ওইভাবেই ও মুভমেন্ট করে যাচ্ছে। এবার ওরা আরও ভয় পেয়ে গিয়ে এবার ওরা দরজা খুলে দিল। ওরা ঘরের যে দরজা বন্ধ করে দিল, দরজা খুলে দিল। ওদের মধ্যে যে সব থেকে একটুখানি সাহসী ছিল সে দৌড়ে গিয়ে হস্টেল সুপারিনটেন্ডেন্টের ঘর, সেটা অনেকটা দূরে, সে দৌড়ে গিয়ে তাকে খবর দিল এবং তাকে নিয়ে আসলো। সেই রাত্রিটা কি সাংঘাতিক যে ওদের জীবনে কেটেছে সেটা অবর্ণনীয়। কিন্তু সব থেকে দুঃখের ঘটনা, যাকে ওরা মিডিয়া করেছিল সে কিন্তু সম্পূর্ণ সেই যে সেন্সলেস টাইপের হয়ে গেল, তারপর থেকে সে কিন্তু আর কোনো কথা বলতে পারতো না, কোনো রকম কোনো কথা বলতে পারতো না। তাকে নিয়ে আসা হলো, মানে ওখানের স্কুল ছাড়িয়ে তাকে কলকাতায় নিয়ে আসা হলো, আন্ডার ট্রিটমেন্টে রাখা হলো। তারপরে যেগুলো হয় যে ওই ওঝা গুণিন, বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যা যা করার, সাথে ডাক্তার, বৈদ্যি, সাইকিয়াট্রিস্ট, সমস্ত কিছু তার ট্রিটমেন্ট হয়েছে। কিন্তু সে কিন্তু আর সারা জীবনের মতন কথা বলতে পারেনি। এবং এই যে আর বাদবাকি চারজন ছিল তাদেরকে রাস্টিকেট করা হয়েছিল স্কুল থেকে। রাস্টিকেট মানে তাদের টিসি দিয়ে দেওয়া হয়েছিল স্কুল থেকে। তাদের ক্যারিয়ার যাতে খারাপ বা শেষ না হয়ে যায় সে কারণে ওই রাস্টিক স্টেপটা নেওয়া হয়নি, কিন্তু স্কুল থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। তো এই যে একটা প্যাথেটিক সিচুয়েশন শুধুমাত্র ঘটেছিল এদের এই মানে যেহেতু এরা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসকে ঠিকমতো কন্ট্রোল করতে জানতো না, সেই কারণে। তো অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চারা প্ল্যানচেট করে বেশ
আনন্দ করে, বা এই যে আমরা ভৌতিক গল্প বা এই যে ভৌতিক চ্যানেলগুলো হয়েছে, তো সেই গল্প টল্প শুনে তারা আরও উৎসাহিত হয়। তো আমরা সবসময় এটা বলি যে আমরা কিন্তু এগুলোকে গল্প হিসেবেই নিতে বলি, আমরা কিন্তু এগুলোতে প্র্যাকটিস করার জন্য কোনো কাউকে উৎসাহিত করি না, কোনো মানুষকেই না, সে বাচ্চা কেন আর বুড়ো কেন, কাউকেই এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করার জন্য আমরা উৎসাহিত করি না। এবং এর যে একটি ভয়ঙ্কর দিক আছে, সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারলে এর যে একটা ভয়ঙ্কর দিক আছে, সেইটা কিন্তু সবার মাথায় রাখা উচিত। এবং এই হানা টেলসের পক্ষ থেকে এটা আমি প্রচারই করছি যে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যারা জানেন না, যারা বোঝেন না, যারা বিশ্বাস করেন না, তারা শুধুমাত্র কৌতূহলের বশে, জেদের বশে, খেয়ালের বশে কখনো এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করতে যাবেনই না, বা তাদের ডাকতেই যাবেন না। আপনাদের মনে হতে পারে যে সোল বলে কিছু নেই, ভূত বলে কিছু নেই, ফাইন, সেটা নিয়েই থাকুন, গল্প হিসেবে জাস্ট শুনুন, কিন্তু কখনো সেটা প্রমাণ করতে গিয়ে, আছে বা নেই তর্ক করতে গিয়ে এমন কোনো স্টেপ নেবেন না যাতে আপনাদের লাইফ হেল হয়ে যেতে পারে। আজকে যদি এই বাচ্চাগুলো ঠিক এই রকম কোনো স্টেপ না নিত, তাহলে অন্ততপক্ষে একজনের জীবন সারা জীবনের মতো ধ্বংস হয়ে যেত না। তো যাই হোক, এই মানুষটি পরবর্তীতে মানে একটা সামান্য যদি কোনো কিছু পড়তো, জাস্ট ঘরের মধ্যে কিছু একটা পড়তো, সে ভয়ে কুকড়ে উঠতো এবং সে সেন্সলেস মতন হয়ে যেত, গুঙিয়ে উঠতো। মানে ওর জীবনটাই পুরো নারকীয় হয়ে ওঠে ওই একটা দিনের জন্য। তো এখানে মানে ওখানকার হস্টেল কর্তৃপক্ষকে অনেক কিছু ফেস করতে হয়েছে তখন, কারণ এরাও ছেড়ে দেয়নি। এরা বিভিন্ন জায়গায় স্কুলের নামে অনেক অভিযোগ করেছে, বা সেই অনেক ঝড়ঝাপটা স্কুলকে এই কারণে সামলাতে হয়েছিল। তো এই ছিল আমার আজকের প্রথম গল্প বা প্রথম শোনা অভিজ্ঞতার শেয়ার। আমি এই গল্পটি কিন্তু একদম নিজের কানে শুনেছি, মানে সেই ফ্যামিলি থেকে নিজের কানে শুনেছি যে এরকম ঘটনা ঘটেছিল এদের পরিবারের সাথে। কেমন লাগলো জানাবেন। আমি হয়তো খুব ভালোভাবে এটা বলতে পারলাম না, কারণ ওই পরিবারটির একদমই আপত্তি ছিল যে কারোরই নাম বলা যাবে না। নাম তো আমরা রিয়েল নেম বলি না, কিন্তু না মানে তারা মেল বা ফিমেল এটাও আর কি বোঝানো যাবে না, কিছুই বোঝানো যাবে না। সো দ্যাট সেই কারণে আমাকে ঠিক একটুখানি মানে জড়িয়ে পেঁচিয়ে গল্পটা বলতে হলো। এই ছিল আজকে আমার প্রথম উপস্থাপনা। পরের ঘটনায় আসবো। আমি একটু দেখিনি কটা বাজে। পরের উপস্থাপনা একদম অলৌকিক গল্প, এবং এটির সাথে আমার পরিবার যুক্ত। বাংলাদেশের ফরিদপুর জেলায় আমাদের মানে পুরুষদের বাড়ি ছিল। আমার বাবার জন্মগ্রহণও হয়েছিল ফরিদপুর জেলায়, তারপরে ওনারা আসেন এই দেশে, সেটাও বহু যুগ আগে। তো মানে স্বাধীনতা সংগ্রামের আগে ওনারা চলে আসেন এখানে, কিন্তু তার আগে পর্যন্ত বাংলাদেশের ফরিদপুর জেলায় ওনারা থাকতেন। এই সময় সেই সময় একটা ব্যাপার থাকে যে সব মানুষই এখনও থাকে, যে কোনো না কোনো গুরুর আশ্রিত থাকতো, মানে থাকতোই, ওখানকার সবারই একজন না একজন গুরু ছিল। তো এরকমভাবেই আমাদের পারিবারিক গুরু ছিলেন একজন সাধক, যার নাম পরেশনাথ। না, কলকাতার পরেশনাথের মন্দিরের পরেশনাথ নাম, কিন্তু উনি ছিলেন অন্য আরেকজন সাধক মানুষ পরেশনাথ। উনি ঋদ্ধি সিদ্ধি দুটো সাধনাই করেছিলেন, এবং ওই যে পঞ্চমুণ্ডির আসনে বসে যে সাধনা টাধনা সেগুলো উনি করেছিলেন। উনি ছিলেন একজন বড় মাপের সাধক বলতে পারেন,
বা তান্ত্রিক বলতে পারেন, কিন্তু কোনো দিনও উনি ওনার কোনো তন্ত্র কোনো খারাপ কাজে কখনো ব্যবহার করেননি। শত প্রলোভনেও কিন্তু উনি ওনার কোনো কিছু মানে খারাপের দিকে ব্যবহার করেননি। তখনকার দিনে একটা খুব কঠিন রোগ ছিল কলেরা, এটা আপনারা সবাই জানেন। এবং সে তখনকার দিনে ওই স্বাধীনতার আগে কলেরার ওষুধ টষুধ বলে কিছু ছিল না। যদি কোনো গ্রামে কলেরা প্রবেশ করত তাহলে সেখানে গ্রাম উজাড় হয়ে যেত। এইরকম একটা সময়ে এই যে আমার ঠাকুরদারা যেখানে থাকতেন সেই গ্রামটার নাম ছিল কাশিয়ানি গ্রাম। ওটা গোয়ালন্দ ডিস্ট্রিক্টে পড়ে। এটা আমি পরবর্তীতে এই ভেরি রিসেন্ট এটা আমি জেনেছি। তো যাই হোক, যদি এটাও ভুল হয়ে থাকে জানা, তাহলে যদি কেউ জেনে থাকেন আমাকে সংশোধন করে দেবেন। মানে মোট কথা কাশিয়ানি গ্রামে আমার পূর্বপুরুষেরা থাকতেন। তো সেই কাশিয়ানি গ্রামে একবার খুব মন্বন্তর বলছি মানে ওই মহামারীর মতন কলেরা প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। এবার কলেরা খুব স্প্রেড করতো, তখন খুব দ্রুত স্প্রেড করতো, কারণ তখনকার দিনের মানুষদের নদীর জল ব্যবহার করা, খালের জল ব্যবহার করা, বিলের জল ব্যবহার করার একটা প্রবণতা বা সেটাই প্রথা ছিল। কারণ আজকের মতো টিউবওয়েল বা টাইম কল তো সেখানে ছিল না। এবং কলেরা জলবাহিত রোগ যেহেতু ছিল, সেই কারণে যে বিলে বা যে খালে বা যে পুকুরে মানুষ স্নান করছে, খাবারের জল নিচ্ছে, সেখানেই ওই কলেরার জামা কাপড় ধোয়া হতো, কাচা হতো, এবং এর থেকেই এই রোগটা ছড়িয়ে পড়তো। তো অল্টারনেটিভ ওয়ে তো কিছু ছিল না, কারোর কাছে জলের জন্য অন্য কোনো বন্দোবস্ত ছিল না। এবং তখনকার দিনে যারা বিশাল বিশাল জমিদার ছিল তাদের হয়তো নিজস্ব পুকুর টুকুর ছিল, কিন্তু সেই জল টল তারা সবাইকে ব্যবহার করতে দিত না। তো সুতরাং কারোর কিছু করারও ছিল না, ওই দূষিত জলই তাদেরকে ব্যবহার করতে হবে। তো এইরকম একটা সময় কাশিয়ানি গ্রামে যখন কলেরা দেখা গিয়েছিল, তখন আমার ঠাকুরদা এই যে আমাদের মানে পারিবারিক গুরুদেব পরেশনাথ যে গ্রামে থাকতেন সেখানে গিয়েছিলেন। মানে উনি তখনও জানতেন না গ্রামে কলেরা প্রবেশ করেছে। তো উনি গিয়েছিলেন দিন 10-12 আগে, তখনও গ্রাম নর্মাল। এবার যেদিন উনি ফিরবেন বলছেন আমার ঠাকুরদা, সেদিন ঠাকুর পরেশনাথ বললেন যে, আমার ঠাকুরদার নাম ছিলেন নগেন্দ্রনাথ খান। তো বলছে যে, নগেন, গ্রামে যাবি কি রে? গ্রামে গেলে তো বাঁচবি নে। তখন আমার ঠাকুরদা বলছে, কেন ঠাকুর, কি হয়েছে? বলছে, গ্রামে তো ভেদ বমি লাগছে। তখন কলেরাকে ভেদ বমি বলতো। তো গ্রামে তো ভেদ বমি লাগছে, ওখানে কি করে যাবি? তো আমার ঠাকুরটা বলছে, তাহলে তো আরও যেতে হবে, আমার পরিবার রয়েছে ওখানে, আমার সমস্ত আত্মীয় স্বজন, বাবা মা সবাই রয়েছে, আমাকে তো যেতে হবে ওখানে। বলে, তো জাতি হবে? জাতি হলে এক কাম কর, আমারে লয়ে চল। তো আমি আর এই ভাষায় বলছি না, এবার আমি নর্মাল ভাষায় বলছি। তো আমার ঠাকুরদা বলছে যে, তুমি কি যাবে ঠাকুর, তোমাকে নিয়ে যাব এই বিপদের মধ্যে? তা ঠাকুর বলছে, ওরে নগেন, আমাকে যদি না নিয়ে যাবি তাহলে তো গ্রাম উজাড় হয়ে যাবে। আর আমার ঠাকুরদা বলছে যে, আর তুমি গেলে যদি তুমি শেষ হয়ে যাও? বললাম, না না, আমার এখনো শেষের সময় আসেনি, আমার কিছু হবে না, তুই চল। তুই একদম এই ল্যাঙ্গুয়েজটা বলছে, মানে আমি ভালো ভাষায় বলছি যে, তুই পটি পরিষ্কার করতে পারবি তো? তখন আমার ঠাকুরদা বলছে, হ্যাঁ পটি পরিষ্কার করতে পারবো। মানে এ কিন্তু যে সে পটি নয় আর কি, মানে এ তুই পরিষ্কার করে শেষ করতে পারবি না। তখন ঠাকুরদা বলছে, তা করতে হবে, তুমি যদি শক্তি দাও করবো, সারা গ্রামের লোকের পরিষ্কার করতে হবে? তখন ঠাকুর আর পরিষ্কার করে কিছু না বলে বলছে, না না, সারা গ্রামের লোকের তোর করতে হবে না, তুই একজনের করলেই হবে। তোরে ঠিক করে দেবো নে যে কার করতে হবে, তুই তারটা করলেই হবে। সে যেমন মানে পটি করবে তেমন বমি করবে, তারটা তোর পরিষ্কার করতে হবে। তো আমার ঠাকুরদা বলছে, তাহলে আমার পরিবার রক্ষা পাবে? তো তখন বলছে যে, হ্যাঁ হ্যাঁ,
এইটা যদি করিস তাহলে তোর পরিবার রক্ষা পাবে। তো বলছে যে ঠিক আছে, তাহলে সেটাই করতে হবে। তখন কি হলো যে ঠাকুর আমার ঠাকুরদার সাথে আসার জন্য প্রস্তুত হলেন, এবং যখন আসার জন্য প্রস্তুত হলেন তখন তিনি তার একটা পোটলা টাইপের ছিল, যে পোটলাটা তিনি সব জায়গায় ক্যারি করতেন না, কিন্তু সেই পোটলাটাকে নিয়ে গেলেন এবং ঠাকুরের যিনি স্ত্রী ছিলেন তাকে বলে গেলেন যে তুমি ধৈর্য ধরে থাকবে, যতদিন আমি না আসবো তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না, সব কিছু আমি এখানে রেখে গেছি, সব আছে। কিন্তু সত্যি কথা কি আছে কিন্তু কিছুই দেখা গেল না, কি আছে কি রেখেছিল। তো এই গল্প পরে বলবো, মানে ওনার রেখে যাওয়াটা আসলে কি। তো কিছুই দেখা গেল না, বলে সব কিছু রাখা আছে, তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না, আমি যতদিন না আসবো ততদিন তুমি চিন্তাও করবে না। আর তখনকার দিনে তো অনেকটা দূরের পথ ছিল, না ছিল ফোন, না ছিল অন্য কোনো যোগাযোগ ব্যবস্থা, প্রায় হেঁটেই আসতে হতো, বা কিছু গরুর গাড়ি টরুর গাড়ি এগুলো ছিল কমিউনিকেশন। আর কাউকে খোঁজ নিতেও পাঠাতে হবে না, জানবে আমি ঠিক আছি, আর যদি আমি কোনোভাবে বেঠিক থাকি তাহলে তার ইঙ্গিত তোমার কাছে এসে পৌঁছবে। কি ইঙ্গিত তাও কিন্তু উনি বলে গেলেন না। এবার আমার ঠাকুরদাকে বললেন চল নগেন চল, আর দেরি করিস না, জাতি জাতি রাত হবে, আর এর মধ্যে আবার মানে মরা ধরা আবার শ্মশানের পথ দিয়ে যাওয়ার পথ আসবে আনে, এরকম আর কি কথা উনি বলতেন। তো চল তাড়াতাড়ি চল। তো আমার ঠাকুরদা তো মানে প্রায় দুরু দুরু বক্ষে, কলেরার মতন একটা রোগ এসেছে যে গ্রামে, সেই গ্রামে আসছে দুজন, একজন ভালো জায়গা থেকে, মানে ভেতরে কতটা টেনশন হতে পারে। করোনার সময় যদি কোনো করোনা পেশেন্টের কাছে কাউকে নর্মালি যেতে বলা হতো, অনেকেই জানি সেটা সাহস করে যেতে পারতেন না। তো সেই রকমই আর কি ঘটনা। কিন্তু করোনা এমনই একটা ডিজিজ যেটা প্রত্যেকটা ফ্ল্যাটেই হয়তো ছুঁয়ে ছুঁয়ে গেছে, আমাদেরও ফ্ল্যাটে অনেকের করোনা হয়েছিল, সুতরাং তাদের সামনে আমরা যেতে বাধ্যও হয়েছি। তো এখানে কিছু করার নেই। তো এইরকমই আর কি ঘটনা। সেখানে কলেরার মধ্যে আসলো গ্রামের মধ্যে, যখন আসলো তখন রাত্রি প্রায় 8:30, রাস্তাঘাট শুনশান। এমনি কলেরা হলে ঘরে ঘরে দরজা পড়ে যায়, কেউ কারোর সাথে মেশে না, কথা বলে না, মানে কারোর অন্ন জল কেউ নেয় না আর কি, এরকম অবস্থা। তো ঠাকুর আসলো, তখন ঠাকুর আসার সাথে সাথে মানে আমার ঠাকুমা, তারপরে আমার কাকি ঠাকুমা, পিসি ঠাকুমা, এরা যারা ছিলেন তার পায়ে পড়ে গেল, ঠাকুর এই সময় তুমি আসলা, এইখানে আসলা তো এবার প্রাণ নিয়ে ফিরবা কি করে, আর বাঁচাও আমাদের, এইখানে তো মানে কলেরা মহামারী হয়ে গেছে, কাল মানে যদি 2 ঘর ছিল আজকে 20 ঘর হয়েছে আর কি, এরকম অবস্থা। তখন ঠাকুর বললেন যে আমারে খেতে দে, আগে খেতে দে। তো এটা একটা অলৌকিক ব্যাপার ছিল যে ঠাকুর যখন আসতো আগে থেকে তো কোনো খবর দিয়ে আসতো না, কিন্তু সেদিন কেন যেন রান্না বান্না সব বেশি পরিমাণে হতো। তো সেই রকম প্রচুর আর কি খাবার সেদিনকে ছিল, সবার মন খারাপ, সবাই সাহস করে যে খাবে, কোনো খাবার খেলেই যদি অসুস্থ হয়ে পড়ে সেই ভয় কেউ খেতে পারছিল না। তো ঠাকুর বলল খেতে দে, আমারে খেতে দে। তো কাঁসার থালায় করে ঠাকুরকে ভাত ডাল তরকারি যা যা রান্না হয়েছিল সেদিনকে ঠাকুরকে দেওয়া হলো। ঠাকুর নিজে একগাল মুখে দিয়ে এবার পাত থেকে খানিকটা সাদা অন্ন নিয়ে, মানে যেটা উনি খাননি, মানে এটো করেননি, কিন্তু একটা পাশ দিয়ে খেয়েছেন, সেই অন্ন আরেকটা বাটি বললো বাটি দে, সেখানে তুলে দিল। তুলে দেওয়ার পরে বললো এর থেকে একটা একটা মানে ভাত নিয়ে যে যে খাবি শেষে ওই তোদের ভাতের সাথে খাবারের সাথে মিশিয়ে খাবি, তোদের কিছু আর হবে না, এটা নিশ্চিন্তে থাক, কিন্তু আমাকে ভালো করে বিছানা পেতে দিবি। এরপরে আমার ঠাকুরদাকে বললো নগেন ভালো করে বিছানা পেতে দিবি, আমি কিন্তু আর জানি না কবে উঠবো কবে উঠবো জানি না, এবং আমার দাহ্য পরিষ্কার করতে হবে তোকে, তুই নিজের হাতে পরিষ্কার করবি, এ কাজ কিন্তু তোর যত কষ্ট হোক তোকেই করতে হবে, অন্য কাউকে এই দায়িত্ব দিবি না। যদি তুই অসুস্থ হয়ে পড়িস, তোর যতক্ষণ প্রাণ থাকবে তুই কিন্তু এই কাজ করে যাবি। আমার ঠাকুরদা বলল তুমি আমাকে শক্তি দিও ঠাকুর, আমি এই কাজ করে যাব। তারপরের কথা বলতে গেলে আমার এখনো চোখে জল আসে।
ঠাকুর শুলেন। রাত্রি 3টে থেকে ঠাকুরের ভেদবমি শুরু হলো। সে ভেদবমি আমার ঠাকুরদার মুখ থেকে এই কথা আমার শোনা। বলছে কোনো সাধারণ মানুষ সেই দুর্গন্ধে না টিকতে পারবে, না সেই তীব্র যে দাহ্য তা পরিষ্কার করতে পারবে। মানে জলের স্রোতের মতো বয়ে যাচ্ছে শুধু পটি। কলা পাতা কেটে তাকে কোনো একটা গামলার মধ্যে দিয়ে, মানে ঠাকুরকে একটু উঁচু কোনো একটু জায়গায় তাকে শোয়ানো হয়েছিল, সেখান থেকে কলা পাতা দিয়ে মানে কি বলবো একটা চ্যানেল টাইপের করা হয়েছিল, মানে একটা নর্দমা টাইপের করা হয়েছিল, ড্রেন টাইপের, যাতে ওই কলা পাতা বেয়ে পটি এসে পুরো ওই গামলায় পড়ে। এবং ওইখানে ওই গামলা চেঞ্জ করা হচ্ছে আর কলা পাতা চেঞ্জ করা হচ্ছে, এই ছিল কাজ। মানে আমার ঠাকুরদার নাওয়া খাওয়া বন্ধ, ওই সে পরিষ্কার করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। শুধু মানে সে খেত হয়তো সারাদিনে একবার, তাও সে নিজের হাতে খেতে পারতো না, এত মানে দুর্গন্ধ ছিল তার হাতে, সে নিজের হাতে খেতে পারতো না, তাকে আমার ঠাকুমা খাইয়ে দিতেন। তো এইভাবে একদিন নয়, দুদিন নয়, 15টা দিন, এক পক্ষকাল ঠাকুর ওইভাবে পড়ে রইলেন এবং এক একটা পরিবার সুস্থ হতে থাকলো। এটা কেউ জানতো না এবং এটা জানানো মানা ছিল, যে এটা জানানো যাবে না যে কি সোর্স। কারণ যদি ওইভাবে সোর্স কেউ জানতে পারে তাহলে তখনকার দিনের গ্রামের বাড়ি তো সবাই এসে ঠাকুরের কাছে চলে আসবে। ঠাকুর মানে সেটা করলে তাদেরকে রক্ষা করা ঠাকুরের সম্ভব ছিল না। সেই কারণে ঠাকুর জানতে দিতে চায়নি যে কোথা থেকে এইভাবে মানে সোর্সটা কি তাদের রক্ষা পাওয়ার। 15 দিন ধরে টানা বমি এবং পায়খানা, এবং ঠাকুর কিচ্ছু খায়নি, মানে জলও না। আমরা কি করি, মানে এরকম ডায়রিয়া হলে জেনারেলি স্যালাইন ইউজ করি, কিন্তু ঠাকুর এক বিন্দু জলও গ্রহণ করেননি। উনি বলে শুয়েছিলেন, এটাই আমার খাওয়া, এবং আমি যেদিন উঠব সেদিন আমার জন্য আতপ চাল দিয়ে আর কি কি দিয়ে আর কি খাবার তৈরি করে রাখবি, যেদিন আমি উঠে বসবো সেদিন এইটা করবি। এটা আমার ঠাকুমার উপর নির্দেশ ছিল। উনি আমার ঠাকুরদা এবং ঠাকুমা এবং আমার বাবাকে অসম্ভব ভালোবাসতেন। আজও তার আশীর্বাদ আমাদের মাথার উপর আছে দেখে হয়তো আমরা এত প্রতিকূলতার পথেও টিকে আছি, সুস্থভাবে আছি। তো যাই হোক, এইভাবে উনি 15টা দিন ধরে ওনার শরীরের ওপরে পুরো গ্রামের রোগটাকে নিয়ে উনি বহন করে চললেন এবং গ্রামের প্রতিটি মানুষ সুস্থ হয়ে উঠল। উনি আসার আগে 3 জন গ্রামে মারা গিয়েছিল এবং উনি আসার পরে 1 জন গ্রামে মারা গিয়েছিল। তাছাড়া কিন্তু গ্রামে আর কোনো ঘর থেকে কেউ মারা যায়নি এবং কেউ জানেও না কিভাবে তারা সুস্থ হয়ে উঠল। 15 দিন পর ঠাকুর যখন, হ্যাঁ মনোজ ভাই পরে দেখো, হ্যাঁ তনু ব্যানার্জি, সবার অসুখ উনি নিয়েছিলেন, হ্যাঁ সোমা দাস। এটা কত বড় ক্ষমতা থাকলে একজন মানুষের পক্ষে সম্ভব হয় সারা গ্রামের অসুখ নিজের শরীরে ধারণ করা, সে মনে হয় ওই ঠাকুরই জানে। তো যাই হোক, উনি 15 দিন পরে উঠে বসলেন, বললেন আমার ঠাকুরদাকে, নগেন এ যাত্রা তোদের মনে হয় উদ্ধার করে দিতে পারলাম। আমার ঠাকুরের নামে সিধে দিবি। সিধে দেওয়া মানে হচ্ছে এখনকার দিনে যাকে আমরা বলি ওই যে সবাই পুজোর সময় নৈবেদ্য দিই, তাকে হচ্ছে সিধে দেওয়া বলতো আর কি তখনকার দিনে, বা ওই বাংলার ভাষায় হয়তো সিধে দেওয়াই বলতো। উনি বললেন যে ওনার ঠাকুরের নামে সিধে দিতে। ওনার ঠাকুরের নাম ছিল, মানে ঠাকুর ছিলেন হরানন্দ সাধক। তো সেই হরানন্দ সাধকের নামে উনি সিধে দিতে বললেন। তো তখন তো গ্রামের অবস্থা সবারই ঘরে ঘরে ভয়। তখন উনি বলছেন যে কারোর কোনো ভয় নেই, সবাই এটা বুঝতে পারবে, তুই আমার নামে ধামা পাত, আমার ঠাকুরের নামে ধামা পাত। ধামা মানে বেতের তৈরি একটা পাত্র, বিশাল বড় পাত্র, ঝুড়ির মতো পাত্র, তখন বেতের তৈরি পাত্র তে ওই ধান গম এই সমস্ত রাখা হতো, সবজি টবজিও রাখা হতো। তা উনি বললেন যে আমার ঠাকুরের নামে তুই ধামা পাত বলে, আর আমার ঠাকুমাকে বললেন যে প্রথম সিধে তুই দে, ঘরে যা আছে, মানে ওই সময় তো বাড়ির কি অবস্থা, ঘরে কিছুই থাকার কথা নয়, আলু, কাঁচকলা আর হচ্ছে আতপ চাল, এই দিয়ে প্রথম সিধে দেওয়া হলো ওই ধামাতে। কেউ জানে না
কোথা থেকে কারা এসে সারা দিন ধরে, মানে ভোর থেকে সিধেটা দেওয়া হয়েছিল, প্রথম সিধে দেওয়া হয়েছিল হয়তো ভোর 6টা বা 6:30, সন্ধে 6টা পর্যন্ত সেই সিধে পড়তেই থাকে। কারা দিয়ে গেল, কে দিয়ে গেল, কেউ জানে না, চেনে না তাদেরকে। শুধু বলা হচ্ছিল যারা সিধে দিচ্ছিল, কালকে ভোগ হবে, তোমরা এসে প্রসাদ নিয়ে যেও। তো এরপরে দিন গেল, সন্ধে এলো, সিধের গামলা তো পূর্ণ হলোই। কাপড় পেতে দেওয়া হয়েছিল উঠোনে, কাপড়ের মধ্যে সারা দিন ধরে, মানে বিশাল বড় করে কাপড় পেতে দেওয়া হয়েছিল, অনেকগুলো কাপড়। সেই রকম প্রায় 15-20টা কাপড়, ওই সিধে ভর্তি ভর্তি কাপড় তোলা হলো দালানে। পরের দিন মহা সমারোহে সবাই মিলে পরিবারের ভোগ রান্না করলো, সারা গ্রামের নিমন্ত্রণ, এবং কেউ জানে না যে আর সত্যিই কোথা থেকে কারা এসে সেই প্রসাদ গ্রহণ করেছিল। তাদেরও কেউ চেনে না, যারা সিধে দিয়েছিল তাদেরও কেউ চেনে না কোন গ্রাম থেকে তারা এসেছিল। সেই গ্রামের তো ছিলই লোক, আরো কোন দূর দূরান্ত গ্রাম থেকে এসে যে দিয়ে গিয়েছিল, না কোন জগতের কারা এসে সিধে দিয়ে গিয়েছিল, তা আমার ঠাকুরদা সত্যিই জানতেন না। এবং তিনি বলেছেন যে এরকম অলৌকিক ঘটনা তিনি নিজের চোখে প্রত্যক্ষ করেছেন, তিনি অত্যন্ত ভাগ্যবান। তো এই ছিল আজকের আমার দ্বিতীয় ঘটনা, যেটা আমার পরিবারের প্রত্যক্ষ সাক্ষী। এতদিন তো অন্যান্য অনেক ঘটনা আর কি বলি অন্যের কাছ থেকে শুনে, আমি নিজেও এরকম একটা ঘটনার সাক্ষী হয়েছি। যাই হোক, সেটা মানে আমি বললাম না যে ঠাকুর চিরকাল পজিটিভ কিছু করেছেন, কোনোদিনও নেগেটিভ কিছু করেননি। তো যাই হোক, সেই আমার নিজের এক্সপেরিয়েন্স আমি পরে একদিন শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী আবার আসবো কোনো শনিবার এই সময়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, র্যামেদের থেকে নিজেকে সেফ রাখুন, এবং পশু পাখি এদেরকে একটু আশ্রয় দেবেন ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে আপনার বাড়ির দরজায় এসে পড়লে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.